হে দর্শক, হিস্ট্রি অফ রিভাতে স্বাগতম। তো গল্পে যাওয়ার আগে আমাদের এই যাত্রায় আপনিও সঙ্গী হন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের গল্পগুলোকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাহলে দেরি কেন, চলুন ডুবে যাই আজকের ভালোবাসার গল্পের মায়ায়। হ্যাঁ, বুঝলাম না, কাহিনী শুনলাম নাকি ত্রিশূলটাকে কোনো জিনিসই ভাঙতে পারবে না? হ্যাঁ, পৃথিবীর কোনো জিনিস ভাঙতে পারবে না, তবে তাই বলে এমন না যে বাইরের কোনো গ্রহ ভাঙতে পারবে না। লুচিনের বিরাট তলোয়ার তৈরি হয়েছে টাইটেরিয়াম, উল্কাপিণ্ডের গলিত লাভা, টাংস্টেন আর বাইবার রোড দিয়ে, যেটা আপনার ত্রিশূলের থেকে 10 গুণ বেশি। তাহলে তাকে হারানোর কোনো উপায় তো আছে? স্টেমিনা চেক করেছি, সে একাই তার পুরো সৈন্য সম্মান। আপনি পিছনে আসার চিন্তাতেই মনে হয় ঠিক করেছেন। এখন আপনার হাতে ত্রিশূল নেই, মনে হয় না তার মতো কারোর সাথে যুদ্ধ যাওয়ার আপনার পক্ষেও ঠিক। কোনোভাবেই কি তাকে হারানো যাবে না? আপনি আমাদের বাকি সৈন্যদের আনার ব্যবস্থা করুন, সবাইকে পানিতে আসতে বলেন, তারপর এখানে নিয়ে আসুন। পানি থেকে টেলিপোর্ট হলে কখনো জানতেই পারবে না যে আমরা কোথায় গেছি। ঠিক আছে মহারাজ। আমি রেস্ট নিচ্ছিলাম, অনেক গুরুতর আঘাত লেগেছে। অবশ্য বেগুনি রঙের ঔষধটা খাওয়ার পর আবার শরীর আগের মতো হয়ে গেল, কিন্তু ত্রিশূল যে আগের মতো হলো না। দুটো ভেঙে আমার হাতে রয়েছে। বুঝতে পারছি না, ত্রিশূল ভাঙার পরও ছোট বড় হচ্ছে 2 টুকরো। হয়তো কিছু আছে, তাই আমি দুটোকে পকেটে রাখলাম। লুচিনের ধ্বংসের নীলা আমি দেখেছি। এতক্ষণে তো আমার সৈন্যরাও এখানে চলে আসছে। দেখে গিয়ে কথা বলে সেনাপতিদের সাথে আমি রুম থেকে বের হতে যাচ্ছিলাম, তখন দেখি বিজ্ঞানী আমার শয়নকক্ষে চলে আসলো দৌড়ে। কি হলো বিজ্ঞানী, এভাবে দৌড়ে আসলেন যে? মহারাজ, আপনার জীবনে ঝুঁকি আছে। কেন, লুচিনের সৈন্য কি আমাদের পাতালপুরিতে চলে আসতে? না মহারাজ, আপনার সেনাপতিরাই এখন আপনাকে মারা চক্রান্ত করছে। কি? হ্যাঁ মহারাজ, আপনার কাছে এখন ত্রিশূল নেই, আর আপনি 3 জনের সাথে এখন যুদ্ধ করলে মোটেও জীবন্ত থাকবেন না, আর রাজ্য 3টা তাদের দখলে চলে যাবে। এত বড় দুঃসাহস তাদের? উত্তেজিত হবেন না মহারাজ, আপনাকে এখনই এখান থেকে যেতে হবে নিরাপদ কোথাও। ঠিক আছে, আমাকে 1 মিনিট ভাবতে দিন। আসলেই এখন আর রাজা হয়ে থাকার কোনো ইচ্ছাই করছে না। আবার নিজের সেনাপতিরাই এখন মারতে চাচ্ছে আমাকে। কি করব বুঝতে পারছি না, মাথায় কিছুই আসছে না। তখনই মনে পড়লো সেই বইয়ের কথা। কেন জানি মনে হলো বইয়ের কথা। সেখানে তো লেখা ছিল, যখন কোনো কিছু ভেবে পাবো না কি করব, তখন যেন বইটার কাছে যাই। বিজ্ঞানী, আপনি এক কাজ করুন, মেশিনটার মেইনটেইন করার মেইন রিমোটটা আমাকে দিন। জি মহারাজ, এই নিন। আমি মেশিনটাতে সেলফ ডিস্ট্রাকশন মোড দিয়ে দিলাম। 10 সেকেন্ডের মধ্যেই এটা নিজে নিজেই ব্লাস্ট হয়ে যাবে। আর আমি কল্পনা করলাম রাজস্থান এর সেই মরুভূমিটা, যেখান থেকে আমি ত্রিশূলটা পেয়েছিলাম। কল্পনা করলাম সেই দরজার সামনের জায়গাটা। তারপর সুইচে চাপ দিলাম। 2 সেকেন্ড থাকার সময় আমি পৌঁছে গেলাম আবার সেই দরজার সামনে। হাতের রিমোটটা ও আগুন জ্বলে গেল। আমি চাই না কেউ আমার ঠিকানা বের করে আসুক আমাকে মারতে। আরে মহারাজ, হৃদয় টিটান যে। দেখো, আমি তোমার বকবক শুনতে আসিনি। দরজা, এখন একটু চুপ থাকো। দরজা জানে কি হয়েছে, তাই আমার সামনে আর কথা না বলায় শ্রেয় মনে করলো। দরজাটা আবার খুলে দিল সে। আমি ভিতরে গিয়ে বইটাতে হাত দিলাম। আমি বইটা খুললাম। আগেরবার লক ছিল, খুলেনি, কিন্তু এবার হাত দেওয়ার সাথে সাথেই খুলে গেল। ভাবলাম বইটাতে অনেক কিছু লেখা থাকবে, কিন্তু না, কিছুই লেখা নেই। একটা 3D ভিডিওর মতো কিছু একটা চালু হলো, হলোগ্রামের মতো আসলো বইটা থেকে। বুঝতে পারলাম না, এত পুরনো একটা বই, তাহলে এইটা যে টিভির মতো চলছে, এটা চলার শক্তি পাচ্ছে কোথায়? সাথে সাথে একটা শব্দ শুনতে পেলাম। এলিয়েন আক্রমণ করেছে, নিজের ত্রিশূল ভেঙে গেছে, এখন সেনাপতি নিজের উপরে আক্রমণ করতে যাচ্ছে। নিশ্চয়ই আশ্চর্যের বিষয়, আমি কিভাবে জানলাম? হ্যাঁ, আরেকটু আশ্চর্য না হয় তোমাকে, তার আগে আমাকে দেখে নাও। চীনা একটা ভয়েস আসলো 3D ভিডিও থেকে। হঠাৎ সামনে একটা মানুষ আসলো। আমি দেখে নিজে যে কতটা অবাক হলাম সেটা নিজেও জানি না, কারণ আমি আমাকে দেখলাম, আমার সামনে আমি আসলাম, আর সেই আমি বললাম এই কথাটা। কিছুই বুঝলাম না।
আমি পুরো অবাক হলাম, কারণ আমার সামনে আমি কথা বলছিলাম, বইটা তো রাজা হারকিউমাসের, তাহলে আমি কিভাবে আসলাম? হয়তো সেই রাজা আমার মতোই দেখতে হবে। দেখি রাজা কি বলে। অবাক হচ্ছ তাই না? কারণ নিজেকেই দেখছো তাই তো? অবাক হওয়ারই কথা। হয়তো ভাবছো রাজা হারকিউমাস দেখতে ঠিক তোমার মতোই। হ্যাঁ, এটাও অবাক করার বিষয়। তুমি যেটা ভাবছো সেটা আমি কিভাবে ভাবছি তাই না? থাক, এত তোমার মাথা ঘুরিয়ে লাভ নেই। তোমার মাথায় যথেষ্ট জ্ঞান আছে এটা বোঝার। হ্যাঁ, প্রথমেই বলে দিই, এখানে টাইম মেশিনের একটা প্রয়োগ আছে। অবাক হচ্ছ টাইম মেশিন নামটা শুনে, তাই না? টেলিপোর্টেশন যন্ত্র যদি থাকতে পারে তাহলে এটা থাকবে না কেন? অবশ্যই বাকি ডিটেলস তোমার এই বইতে লেখা আছে। আমি শুধু তোমাকে চমক দিতে চেয়েছিলাম। বইটা হারিও না। জানি হারাবে না, কারণ আমার থেকে হারায়নি। বইতে যা লিখেছি আমি সেটা ফলো করো, তাহলেই তুমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। আমি বললাম ভিডিওটাতে, বুঝলাম না কাঙ্ক্ষিত লক্ষ্যটা কি। আর অবাক করা বিষয় হচ্ছে টাইম মেশিন, কিভাবে এটা সম্ভব? হয়তো বিজ্ঞানের অনেক কিছু আছে যেটা আমার অজানা। আমার মাথায় এবার হালকা কিছু ঢুকেছে, সেটা হলো আমি মহাজাগতিক রাজা হারকিউমাস, কিন্তু আমি তো হৃদয়। এইভাবে যদি কোনোদিন আমি পাস্টে চলে যাই, তাহলে আমি কেন আমার নাম চেঞ্জ করব? যাক, সব কিছুর উত্তর আমি পাবো বইতে। তাই পড়তে লাগলাম প্রথম পেজ থেকে। বইয়ের লেখাগুলো এভাবে ছিল। তুমি তো ত্রিশূল ব্যবহার করছোই, আর সেটা ভাঙার পরেই এখানে এসে বইটা পড়তেছো। একটা কথা কি জানো, আমি এসেছিলাম তোমার মতো এইভাবে। তুমি তো ভাববে আমি তো তুমি, তাহলে তোমার আগে আমি কিভাবে আসলাম? কথা হচ্ছে সময়চক্র নিয়ে, যেটা সম্পর্কে ভালো ধারণাই তোমার আছে। আমিই তোমার ভবিষ্যৎ, যেটা একবার হয়েছে। আর সেই ভবিষ্যৎ শুধু আমি আমার পুরাতন জীবনের কিছু সাহায্য করতে চাই। তুমি একটু পর যেখানে যাবে, একসময় আমিও গিয়েছিলাম। সব আমার লেখা বইয়ের মতোই চলো, দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে। এখন সিন্দুকটা সরাও, দেখবে মেঝেতে একটা দরজা পাবে। সেটাই তোমার হাত দিয়ে স্পর্শ করো, দেখবে খুলে একটা সিঁড়ি পাবে। এখন সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকো, দেখবে একটা বড় রুমে পৌঁছে যাবে। আমি বইটা বন্ধ করে হাতে নিলাম, তারপর সিন্দুকটা সরালাম, তারপর নিচে নামতে থাকলাম। নিচে নেমে বসে গেলাম বিশাল একটা রুমে। আবারও বইটা পড়তে লাগলাম। এর পাশেই দেখতে পাবে একটা আলনা আছে, যেটা দরজা দিয়ে আটকানো। সেটা হাত দিয়েই খুলে যাবে। তারপর ভেতরে থাকা অস্ত্র আর সুরক্ষার পোশাকটা পরে নাও। পাশে দেখতে পাবে একটা মূল্যবান ধাতুর রকেট আছে। এটা গলায় ঝুলিয়ে রেখো, যেন দূর থেকে সবাই দেখতে পায় সেটা। এখন রুমের মাঝখানে একটা বিশাল গাড়ির মতো কিছু একটা আছে, বোর্ড দিয়ে ঢাকা। সেটাই টাইম মেশিন। টাইম সেট করা আছে, ভেতরে বসে শুধু লাল সুইচটা চাপ দিবা। আমি কথা মতো সবাই করলাম। দেখলাম ভালো কিছুই অস্ত্র রয়েছে, অনেকটা এলিয়েন গানের মতো জিনিস আমার হাতে। তারপর যে পোশাকটা পরেছি, মনে হয় না কোনো গুলি ভেদ করে এই ভিতর দিয়ে যেতে পারবে। অনেকটা দুর্ভেদ্য বানিয়ে দিয়েছে আমাকে। এরপর বিশাল ময়লা কাপড়টা টাইম মেশিন থেকে সরিয়ে নিলাম। টাইম মেশিনটা দেখতে বড়ই অদ্ভুত, দেখে মনে হয় না এটা আমাদের পৃথিবীর মডেল। আমি কিছুই করলাম না। বইয়ের লেখা ছিল শুধু লাল সুইচটা চাপ দিতে, তাই আমি লাল সুইচটাতে চাপ দিলাম। সাথে সাথেই টাইম মেশিনটা চালু হয়ে গেল। টাইম মেশিনটা দেখতে অনেকটা গোল বলের মতো। আমি ভিতর থেকে একটু তো ভয় পেলামই, কারণ আশেপাশে শুধু বড় ঘড়ির কাঁটা দেখতে লাগলাম। এগুলো শুধু নাম করা ছবির সিনে দেখেছি, আর যে সামনে থেকে দেখব সেটা ভাবিনি। আমি শক্ত করে বসে রইলাম, সিট বেল্ট লাগিয়ে বসেছি। সুরক্ষার ব্যাপার স্যাপার তো আছে, তাই না? প্রথম টাইম ট্রাভেল বলে কথা। অনেক ইচ্ছা ছিল নিজেই কোনোদিন এই টাইম মেশিন তৈরি করব, কিন্তু সেই আশায় থেকে গেল। যাই হোক, কথা কিন্তু নিজের না হলেও অন্যের টাইম মেশিন দিয়ে তো প্রথমবারের মতো আমি ট্রাভেল করব। আমি টাইম রেডারে তাকালাম। এখন তো 2019, কিন্তু সেখানে আজকের ডেট ঠিক করা, কিন্তু সনটা 1098, মানে শূন্য সনের আরও 1000 সাল আগে যাচ্ছি আমি। মানুষ কি ছিল? আরে থাকবে তো, কিন্তু কেমন হবে তারা? কথা গুহায় থাকবে নাকি ঘর বাড়ি বানানো শিখেছে কি জানি। সব তো ওইখানে যাওয়ার পরেই দেখা যাবে। একটু পরই আমার মাথা ঘোরা শুরু করে দিল।
কল্পনা করিনি টাইম ট্রাভেল এত বেদনাদায়ক হবে। বেশিক্ষণ লাগলো না যেতে, পৌঁছে গেলাম ঘন একটা জঙ্গলে। বুঝলাম না কোথায় আছি, যেদিকে চোখ যাচ্ছে শুধু গাছ আর গাছ, চোখ জুড়িয়ে যাচ্ছে এত গাছ দেখে। ভাবতে অবাক লাগছে, আমরা এত সুন্দর পৃথিবীটাকে আরও সুন্দর করার লোভে কি করে ফেলেছি। যেদিকে চোখ যাচ্ছে বনের শেষ নেই, হয়তো প্রাণীরাও এমনই হবে। না, আবার ডাইনোসরের সময় চলে আসলাম। জানি না বইয়ে কি লেখা আছে, দেখতে হবে। অনেক আশ্চর্যের মধ্যে আছো, কারণ আমিও ছিলাম। এখন তোমাকে কিছুই করতে হবে না। তোমার বর্মের পকেটে দেখো, পাবে একটা কম্পাস। এটা ফলো করে যেতে থাকো উত্তর দিকে। আর এই উত্তর দিকে গেলেই দেখতে পাবে একটা পাথর দিয়ে বানানো দেয়াল। সেটার ভিতরে একটা রাজ্য রয়েছে, যেটার রাজাদের আর্কিউমাস বলা হয়ে থাকে। তুমিও ওই রাজ্যে ঢোকার দরজায় গিয়ে দাঁড়াবে। প্রশ্ন থাকতে পারে, যদি তোমার উপর হামলা করে ওরা, তাই না? হ্যাঁ, তারা প্রথমে গুনে গুনে 5টা তীর ছুড়বে তোমার দিকে, যেটা তোমার বর্মে ঠেকে যাবে। ঠেকে যাওয়ার পরেই তারা অনেকটা অবাক হবে, তোমার কাছে আসবে, তোমার গলায় রকেটটা দেখবে। তারা যা বলে শুধু হ্যাঁ হ্যাঁ করে যাবে, কিন্তু বাকি জিনিস নিজেই বুঝে যাবে। বলে কি আমার শরীরে তীর ছুড়বে? অবশ্য এমনিতেও কিছুই হতো না সেই তীরে, তাও আমাকে এটাই করতে হবে, বাকি কোনো রাস্তা নাই। বইয়ের লেখা জিনিস ফলো না করলে যে আমি লুচিনকে হারাতে পারবো না। কিন্তু শেষমেশে আমাকে কোথায় নিয়ে যাবে জিনিসটা, সেটাই দেখার বিষয়। আমি চলে আসলাম উত্তরে। সত্যি বিশাল একটা রাজ্য দেখলাম, ভিতরে কি জানি না, কিন্তু অনেক উঁচু করে দেয়াল বানানো। যত দূর দেখি শুধু দেখতেই হয়, বিশাল এলাকা নিয়ে রাজ্যটা বানানো। দরজা আছে কোথায় সেটা কিভাবে জানবো? দেখা যাক, হেঁটে দেখি। একপাশে হাঁটতে লাগলাম, ঠিক তখনই কিন্তু কোথাও কোনো দরজা পেলাম না। এখন পিছনে যাব কেন, সামনেই যাই। হ্যাঁ, সামনেই পেয়ে গেলাম, কিন্তু দেখলাম বড় গেট। সেটার পাহারা দেওয়ার জন্য সেটার উপরে 10 থেকে 12 জন তীর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যা হবে কপালে, আমি সাহস নিয়ে দেখি সামনে আগাতে থাকলাম। ঠিকই তারা গুনে গুনে 5টা তীর মারলো, তবে দেখলাম আমার পরা বর্মে দেখে সেগুলো নিচে পড়ে যাচ্ছে। ভালোই লাগলো, আমি তো সুপারম্যান হয়ে গেছি। শুধু এখন যদি নিজেই উঠতে পারতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু সেটা সম্ভব হবে কিনা জানি না। দেখলাম দূর থেকে তারা থেমে গেছে, বুঝলাম না কি হবে, কিন্তু বয়ে তো আছে। এখনই তারাই আমার কাছে আসবে, এসে কি করবে জানি না। যদি বন্দি করে রাখে আমাকে, অবশ্য এরা সবাই মানুষ, এদের থেকে তো আর আমার ভয় নাই, কারণ আমার শরীরে তো জিনদের শক্তি রয়েছে। একটু পরই দেখতে পেলাম বিশাল কাঠের দরজা ওপর থেকে খুলে যাচ্ছে, ভিতরে অসংখ্য সৈন্য। আমি যা ভেবেছিলাম তার থেকে ভয়ানক। ভেবেছিলাম যদি আক্রমণ করে তাহলে সবগুলোকে মেরে গুঁড়ো করে দেব, কিন্তু এ তো দেখি পুরো 1000-এর উপরে সৈন্য। এত সৈন্য আমি কি করে হারাবো? তাও সাহস করে আমি সামনে আগাতে লাগলাম। আমার সামনে যাওয়াতে দেখলাম একটা লোক আমার কাছে আসছিল। দেখে মনে হচ্ছে লোকটাই সেনাপতি। আমার কাছে এসে আমার গলার রকেটটা দেখলো, তারপর সে নিজেই আমাকে কুর্নিশ করলো। সেই সাথে তার পিছনে সকল সেনারাই আমাকে নিচু হয়ে কুর্নিশ করলো। আমি তো পুরাই চমকে গেলাম। মহারাজ হারকিউমাস, আপনাকে না চিনে আপনার উপরে তীর চালানোর জন্য আমাকে মাফ করবেন। বই লেখা ছিল কোনো কথা না বলতে। প্রশ্ন জাগাইতেছে আমাকে রাজা হারকিউমাস বলছে, কেন এরা? মহারাজ, আমরা আপনার অপেক্ষাতেই ছিলাম, কবে যে আপনি আসবেন আর আমাদের রাজা ছাড়া এই রাজ্যের ভার আপনি নেবেন। আমি চুপ রয়েছি, একটু বোঝার চেষ্টা করতেছি। একটু পর আরেকটা লোক এলো, দেখে মনে হচ্ছে মন্ত্রী টাইপের কিছু একটা হবে। সে আমার কাছে এসে পাশের সেনাপতি টাইপের লোকটার সাথে কথা বলল। তারপর সে আমার গলার রকেটটা দেখে সেও আমার সামনে কুর্নিশ করলো। আমরা অত্যন্ত দুঃখিত মহারাজ হারকিউমাস, আপনি এখন আমাদের সাথে চলুন আপনার শাহী রাজমহলে। আমি আপনার মন্ত্রী হিরাত, আর এই হলো আপনার সেনাপতি লুখিল। চলুন, অনেকটা জিনিস বুঝে গেছি, আর বাকিটুকু আস্তে আস্তে বুঝতে পারবো। সেটার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। একটা রথ গাড়ি আসলো, সেটাতে আমি উঠলাম। পাশে মন্ত্রী এসে বসলো। বুঝতে পারলাম না কি হবে, কিন্তু তাও যাওয়া যাক, যা হওয়ার হবে।
আপাতত যা হচ্ছে সেটাই হতে দিতেই হবে। চারপাশ দেখতে দেখতে যাচ্ছিলাম আমি। বাড়িগুলো মনে হচ্ছিল সব পাথরের তৈরি, ভালোই লাগছে দেখতে, চোখ জুড়িয়ে যাচ্ছে সব দেখতে দেখতে। আমি পৌঁছে গেলাম রাজপ্রাসাদে। এত সুন্দরভাবে ভাবতেও পারিনি। সবটাই পাথর দিয়ে বাঁধানো, দেখেই বোঝা যাচ্ছে অনেক শ্রম পড়েছে এই প্রাসাদ বানাতে গিয়ে। আমাদের মতো তো উন্নত মেশিন নাই যে সেগুলো দিয়ে কাজ করবে। আমি রাজপ্রাসাদে চলে গেলাম। ভিতরে আমাকে রাজার দরবারে নিয়ে আসা হলো। দেখলাম এখানে রাজ্যের সব ধরনের গণ্যমান্য মানুষ বসে আছে, এক একজন এক এক বিষয়ে দক্ষ। আমাকে সবার মাঝখানে দাঁড় করিয়ে মন্ত্রী তার আসনে গিয়ে বসলো। দেখলাম রাজার সিংহাসন এখনো ফাঁকা। আমাকে মাঝে রেখে মন্ত্রী বলতে লাগলো, ওনাকে কি রাজা মানতে আপনাদের কারো সমস্যা আছে? হ্যাঁ, আমাদেরও কোনো সমস্যা নাই। মহারাজ, আপনি আপনার আসনে বসুন। সবাই উঠে দাঁড়িয়ে আমাকে কুর্নিশ করলো। আমি আস্তে আস্তে গিয়ে দাঁড়ালাম সিংহাসনের কাছে, তারপর গিয়ে বসলাম। অবাকই লাগছে, কারণ আমি এত সহজে এখানে আবার শাহীভাবে থাকতে পারবো সেটা ভাবিনি। তাও আমি আমাকে ধন্যবাদ দিলাম, কারণ আমি তো একবার এসেছিলাম, যদিও আমি আসিনি তারপরও সেটা তো এসেছিলাম। রাজ্যের বাকি লোকদের সাথে পরিচিত হলাম, সেনাপতি আর মন্ত্রীর সাথে তো আগে পরিচিত হলাম, আমার সামনে থাকা বাকি 12 জনের সাথে পরিচিত হলাম। প্রথমে ভেবেছিলাম গোপাল ভাঁড় কার্টুনে যেমন মহারাজ তার রাজ দরবারে এক এক বিষয়ের উপরে দক্ষ লোক রাখেন, এখানে 12 জনও তেমনই, কিন্তু না, পরে দেখলাম সবাই এক এক যোদ্ধা। এদের এক একজনের অধীনে 2000 সৈন্য আছে। সেনাপতি তিনি শুধু গেটে নিরাপত্তা নিয়ে থাকে। তিনি শুধু 1000 সৈন্যকে নিজের আয়ত্তে রাখে, আর এই 12 জন পুরো 24,000 সৈন্যকে নিজের আয়ত্তে রাখে। আর এদের সৈন্যরা এক একজন বীর যোদ্ধা। যাই হোক, নিজের একটা রাজ্য পেলাম, বিশাল একটা সেনা পেলাম। তবে কি এখানেই থেকে যাব আমি? যারা তো আমাকে বলেছিল রাজা হারকিউমাস নিজে থেকেই উধাও হয়ে গিয়েছিল, তার মানে আমি এখানে অনেক দিন থেকে তারপর আবার ভবিষ্যতে চলে যাব। তবে আমি এখানে কি করতে এসেছি, এমন কিছু তো আছে যেটা আমি নিতে এসেছি। বইটা পরে দেখে যাক। আমি রাজদরবার থেকে চলে আসলাম। মন্ত্রী আমাকে এক এক করে কাহিনী বলতেছেন আর এক এক করে রুম চিনাচ্ছিলেন। অবশ্য কাহিনীর আগা মাথা শুনে কিছুটা বুঝতে পারলাম, যেটা হলো রাজার যে রানী ছিল তারই গলায় ছিল আমার এই লকেট। যুদ্ধের সময় রানীকে একটা সুরক্ষিত জায়গায় রাখা হয়, কারণ তার পেটে আমাদের রাজার বাচ্চা ছিল, আমাদের ভবিষ্যৎ রাজা ছিল। যুদ্ধে তো আমরা জিতে চাই, কিন্তু আমাদের রাজা গুরুতর আঘাত পায় যুদ্ধে, আর আমাদের রানীর ঠিকানা পেয়ে যায়। তাই তারা হত্যা করে ফেলে তাকে। সেটা বলতে পারবো না, কারণ সেটা হলে আমরা তার মৃত শরীর পেতাম। হ্যাঁ, আমার আম্মা সেখান থেকে পালিয়ে গিয়েছিল। অনেক কষ্টে তিনি অন্য একটা রাজ্যে পৌঁছে যান, সেখানেই আমার জন্ম হয়। কিন্তু জন্মের সময় তিনি মারা যান। কতটা কষ্টে যে আমি বড় হয়েছি সেটা আমিই জানি। আমি ব্যাপারটা বুঝতে পেরে শুধু সেটাই একটু ঢিল মেরে দিলাম। আমাদের ক্ষমা করবেন মহারাজ, আমরা কিছুই করতে পারিনি। আমাদের মহারাজ এই 20 বছর অনেক চেষ্টা করেছে আপনাদের খুঁজতে, কিন্তু তিনি খুঁজে পাওয়ার আগেই ইন্তিকাল করেন। তাহলে আমি আমার পিতাকে সামনে রেখে দেখতে পেলাম না? আরও কিছুদিন আগে আসলে হয়তো পারতেন। আপনি একদম সঠিক সময় চলে আসছেন, আর কিছুদিন পর আসলে হয়তো আপনার সেনাদের মাঝে একটা লোভ চলে আসতো সিংহাসন পাওয়ার। যে এমন ভাববে তার গর্দান যাবে। জি মহারাজ। আমি এখন বিশ্রাম করব মন্ত্রী, অনেক ক্লান্ত আমি। জি মহারাজ, আপনার শয়নকক্ষে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাকে নিয়ে আসলো আমার শয়নকক্ষে। মনে একটা প্রশ্ন ছিল, রুমে কি পাখা আছে? আবার ভাবলাম আমার তো ঠান্ডা গরমের অনুভূতিই নাই, কিন্তু রুমে এসে পাখার ব্যবস্থা দেখে চোখ তো চড়াক গাছে উঠে গেল। দুটো মেয়ে হাতে বিশাল পাখা নিয়ে দাঁড়িয়ে আছে। এভাবে কি আমার ঘুম হবে? আমি ওদের দুজনকে পাঠিয়ে দিলাম। মনে হলো খুশি হলো, কারণ সারা রাত না ঘুমিয়ে বাতাস করতে হবে ওদের। হয়তো এখানে বাতাস না, অন্য কিছু ওদের দিতে হয়। আচ্ছা, সেগুলো বাদ দিলাম। আমি শুয়ে পড়লাম। মন্ত্রীকে বললাম আমার খুব খিদে পেয়েছে, সে আমার খাবারের ব্যবস্থা করবে। আমি এই সুযোগে বইটা পড়তে লাগলাম। এতক্ষণে মন্ত্রীর কাছ থেকে কাহিনী শুনলে, তাই না?
আর হ্যাঁ, বুঝেছো কিভাবে তোমায় চলতে হবে। ভাবছো এখানে কি রাজা হতে এসেছো নাকি, তাই না? এখানে এসেছো জাদুর মালিক হতে। দেখো, পৃথিবীতে দুই ধরনের ম্যাজিক দেখতে পাবে, একটা হোয়াইট আর অন্যটা ব্ল্যাক ম্যাজিক। এর ভিতরে যেটা হোয়াইট ম্যাজিকটা তুমি ব্যবহার করছো, সেটাই কি হলো শেষমেশ তোমাকে হারাতে হলো। নিজের সেনাপতিরাই তোমাকে মারতে চাইলো, তাহলে লাভ কি সেই হোয়াইট ম্যাজিকের? হ্যাঁ, লাভ আছে, পরেরটা পরে বললাম। তোমাকে এখানে জিততে হলে হোয়াইট ম্যাজিক পুরোপুরি ব্যবহার করা শিখতে হবে। হোয়াইট ম্যাজিক তো শুধু তোমার ত্রিশূলের মধ্যেই ছিল, এখন ত্রিশূল ছাড়া কিভাবে ব্যবহার করবে সেটা শিখতে হবে তোমায়। প্রশ্ন জাগতেছে সেটা কিভাবে শিখবে, তাই না? সেটা তুমি কালকেই বুঝতে পারবে সেটা কিভাবে পারবে। আপাতত এই পর্যন্তই, পরের গুলো পড়ার ইচ্ছা থাকলেও পড়তে পারবে না, কারণ কালকেই খুলবে সেটা। আমি অপর পৃষ্ঠা উল্টিয়েও কিছু পেলাম না, সব সাদা। কালকে কি জানতে পারবো আমি? তবে ব্ল্যাক ম্যাজিকের কথা লেখা, সেটা পরে ভালোই লাগলো। অনেক ইচ্ছা ছিল ব্ল্যাক ম্যাজিক শেখার, আশা করা যায় সেটা শিখতে পারবো। আমি কিছু মুভি দেখেছি যেটাতে ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে। বেশিরভাগ হলিউডের অ্যানিমেশন মুভিগুলো ভালো লাগে, যেটার কাহিনী ব্ল্যাক ম্যাজিক নিয়ে। যেমন শেষ একটা মুভি দেখলাম, দি স্টোলেন প্রিন্সেস। এমন ব্ল্যাক ম্যাজিক মুভিগুলো ভালোই লাগে, সেগুলো দেখে মনে হয় আমি রাজা না হয়ে যদি একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান হতে পারতাম। আচ্ছা, সমস্যা নাই, বইয়ে যেভাবে লেখা আছে তাতেই বোঝা যাচ্ছে খুব শীঘ্রই শিখে ফেলবো হোয়াইট ম্যাজিক। দেখা যাক কালকে কি হয়। একটু পর পরই মন্ত্রীর সাথে আরো দুজন লোক আসলো, হাতে বিশাল বিশাল লোহার গামলা। সব বিছানার পাশে ছোট্ট টেবিলটাতে রাখলো। ভালোই লাগলো দেখে যে এই সময়তে ও টেবিল ছিল। আমার সামনে গামলাগুলো সরালো। আমি তো খাবার দেখেই মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হলাম। ভেবেছিলাম ভাত পাবো, কিন্তু না, পুরো এক গামলা ভরা বড় বড় মুরগির রান। বাকি দুটোতে দেখে মনে হচ্ছিল গরু হবে। দেখা যাক খেয়ে। মহারাজ, এটা বেড়ার মাংসের খাবার আর এটা হাতির মাংসের খাবার। ঠিক আছে, সবই চেষ্টা করে দেখি। মুরগির রানের কাবাবগুলো খাচ্ছিলাম। এদের খাবার কি শুধু প্রোটিনই নাকি অন্য কিছু আছে? যাক, সেটা আস্তে আস্তে দেখা যাবে। এখন যদি তেমন কিছু জিজ্ঞাসা করি তাহলে আমাকে ভিন্ন গ্রহের প্রাণী ভাববে। অবশ্য গ্রহের কথা তাদের মাথাতেও ঢুকবে না, কারণ এখনও সেটা নিয়ে আবিষ্কার হয়নি কিছুই। তাই এদের সাথে তাল মিলিয়ে চলতে হবে আমার। আমি সেইভাবে খাচ্ছিলাম। মহারাজ, জি মন্ত্রী। কাল আপনার বাবা মানে আমাদের পুরাণ মহারাজের প্রিয় মিত্র আসছে। তিনি কেন আসছেন? আপনি আসছেন সেই খবর পায়রা দিয়ে তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি আজকেই রওনা দিয়েছেন। ওনার লোকজন নিয়ে আসতে কালকে 2 প্রহর হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আমাকে আর বিরক্ত করলো না মন্ত্রী। আর আমি তো খেয়েই চলেছি। অবশ্য মুরগির সবগুলো কাবাব শেষ করে ফেলেছি। হাতিরটা সুস্বাদু ছিল, কিন্তু অনেক শক্ত, ছিঁড়তে গেলে সেগুলো দাঁতে লেগে যায়। তাই আমি মুরগিটা দিয়ে পেট ভরালাম। তারপর সেগুলো নিয়ে গেল পাশে থাকা 2টা লোক। সব শেষে এখন ঘুম দিতে হবে। সব স্বপ্নই পূরণ হচ্ছে, কিন্তু নিজের জীবনটাই ঠিক হচ্ছে না। কবে যে সুখে থাকতে পারবো, এসব ঝামেলা আর ভালোই লাগে না। দেখা যাক কালকে কি হয়। নতুন কোনো চমক কি আমার জন্য অপেক্ষা করতেও পারে। সারাদিন স্বপ্নের মধ্যে কাটলো। এভাবে এত সহজে যে রাজত্ব পেয়ে যাব এটা কল্পনা করিনি আমি। কিভাবেই বা কল্পনা করব। সবচেয়ে আশ্চর্য লাগছে এটা ভেবে যে কোথা থেকে কোথায় পৌঁছে গেছি আমি, যে কেউ কল্পনাও করতে পারবে না বিষয় না। কিন্তু এখন যা হচ্ছে তাতে তো মানুষ ঠিকই কল্পনা করবে। যেখানে মানুষ এলিয়েন শুধু মার্ভেল কিংবা অন্যান্য হলিউডের মুভিগুলোতেই দেখেছে, সেখানে মানুষ নিজের চোখে এলিয়েনদের দেখতে পাচ্ছে। এইসব কিন্তু ট্রানজিটি ছাড়া কিছুই না। মানুষ এসব কোনো দিন ভাবেও নি। আমি এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। বিছানায় ভেবেছিলাম হয়তো আরামদায়ক হবে না, কিন্তু আমার ধারণা ভুল ছিল। ভেবেছিলাম হয়তো কাঠের হবে, কিন্তু না, বিছানায় নরম কীরকম একটা কাপড় বিছানো রয়েছে, যেটার মধ্যে মনে হয় তুলো রাখা। অনেকটাই আরামদায়ক। আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিনের জন্য আমি অধীর আগ্রহে ছিলাম। সকালেই ঘুম থেকে উঠে নিলাম। এখন সন্দেহ কেটে গেল কিভাবে আমি রাজা হারকিউমাস হয়েছিলাম, কিন্তু জলপরীদের অনেকটা রহস্যই তো আমার অজানা। আস্তে আস্তে খোলাসা হবে আমার কাছে। প্রথমত আজকের দিনের জন্য
মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি, কারণ আমার এই রাজ্যের পুরাতন রাজার বন্ধু আসবে, তার সাথে পরিচিত হতে হবে। মন্ত্রী দুজন মহিলা নিয়ে আসলো আমার কাছে। তারা আমাকে নিয়ে গোসলখানায় নিয়ে গেল। অনেকটা প্রাকৃতিক গোসলখানা, বাঁশ দিয়ে বানানো হয়েছে, পুকুরের মতোই। কিন্তু অবাক হলাম, বাঁশ দিয়ে বানানোর পরও সেখান থেকে পানি পড়ছে না, হয়তো অন্য কিছুরও ব্যবহার করেছে। দুইজন মেয়ের সামনে গোসল করতে আমার খুব লজ্জা করছে। এভাবে কি কখনো গোসল করেছি? কিন্তু না করলেও এখন করে নিতে হবে হয়তো, কারণ তাদের বলার পরও তারা এক পাও নড়ছে না। আমি কোনো রকমে পানিতে বসলাম, যা শরীরে ছিল সেগুলো নিয়েই। আর মেয়ে দুটো তাদের নরম হাত দিয়ে সাবানের মতো কিছু একটা দিয়ে আমাকে ডলে গোসল করে দিচ্ছে। ভালোই আরাম লাগছিল। পানি ছিল গরম পানি, আর মেয়েরা গোসল করে দিচ্ছে। এটাই তো রাজাদের স্টাইল। ইস, এখন যদি যারা, নীলা আর মোহনা থাকতো তাহলে কি এমন মজা আমি পেতাম কখনো? ওরা পেতে দিত না। যাক, কোনো রকমে গোসল শেষ করে আমার জন্য আনা শাহী পোশাকটা পরে নিলাম। আর যাই হোক, রাজা বলে কথা, ভাবলাম মন্ত্রী মনে হয় এখন আমার নাস্তার ব্যবস্থা করবে, কারণ অনেক ক্ষুধা লাগছিল। কিন্তু মন্ত্রীর দেখলাম এই বিষয়ে কোনো হদিশই নাই। আমাকে কি না খাইয়ে রাখবে দুপুর পর্যন্ত? একটু পর মন্ত্রী আমাকে নিয়ে যাচ্ছে, হয়তো খাওয়াতে নিয়ে যাবে। আজকে আমি প্রাসাদটা একটু ভালোভাবে লক্ষ্য করছি। এসব আমার কাছে পুরাতন চাইনা ছবির শাওলিন টেম্পলের মতোই লাগছে সব। চেহারায় এদের মধ্যেও চাইনা চাইনা ভাব আছে, আর এদের তীর চালানোর স্টাইলও ওদের মতোই। সে যাই হোক, আমার ক্ষুধা লাগছে, আগে সেটা কিভাবে পূরণ করব আপাতত সেটাই ভাবছি। মন্ত্রী আমাকে নিয়ে বিশাল ডাইনিং টেবিলে নিয়ে আসলো। সেখানে আমার খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রথমে ভাবলাম হালকা চা নাস্তা করাবে, কিন্তু পরে অবাক হলাম, কারণ কালকের মতোই আবারও মাংসের কাবাব আমার সামনে নিয়ে আসা হলো। এই হালারা কি শুধু কাবাবই খায় সব সময়? কিন্তু ভালো লাগলো যখন পাশে রুটি দেখতে পেলাম। রুটির চল তো অনেক আগে থেকেই, তাই অবাক হলাম না। তবে ভাত দেখলে হয়তো অবাক হতাম। আমি তো দুটো রুটি খেয়ে কুপকাত হয়ে গেলাম, যে বড় বড় এক একটা রুটি। যাক, কোনো রকমে খেয়ে আমি উঠে আসলাম, না হলে আরও কয়েকটা গামলা কাবাব নিয়ে আসবে আমার সামনে। আগে কাবাব খাওয়ার অনেক ইচ্ছা ছিল, সব সময় তো আর খাওয়া হতো না, মাঝে মাঝে খাওয়া হতো, কিন্তু এখন দেখছি সব সময় কাবাব খেতে হবে। খাওয়া শেষ হওয়ার পর মন্ত্রী আমাকে নিয়ে আসলো রাজ দরবারে। আমি গিয়ে বসলাম আমার সিংহাসনে। দরবারের বাকি সদস্যরাও হাজির ছিল। মন্ত্রী আমাকে বলতে শুরু করলো, মহারাজ, আপনার পিতার মিত্র আসছে আজকে দুপুরের দিকেই। হ্যাঁ, কালকে তো বললেন তিনি আসবেন, কিন্তু আসছেন না কেন? আপনি ফিরে আসছেন এটা জেনে তিনি আর অপেক্ষা করবেন না। আপনার পিতাকে দেওয়া কথা তিনি পালন করবেন। মানে, আমার পিতাকে তিনি কি কথা দিয়েছিলেন? আপনার পিতা মারা যাওয়ার পূর্বে তিনি চেয়েছিলেন, অনেক বড় বড় স্বর্ণকার নিয়ে এসেছিলেন আপনার বাবার চিকিৎসার জন্য, কিন্তু কোনো কাজই হয়নি। শেষ সময় আপনার বাবা বলেছিলেন তাকে, মিত্র, আমি তো আমার পুত্রকে খুঁজতে পারলাম না, আমি এটা জানি সে জীবিত আসে, এটাও আশা করছি তার আম্মাও জীবিত আসেন, কিন্তু আমি হয়তো আর পারবো না। তাদের খোঁজার দায়িত্ব এখন থেকে তোমার। আর আমার ছেলেকে যদি তুমি পাও তাহলে কথা দাও আমাকে যে তোমার দুই কন্যার একজনের সাথে তার বিয়ে দিয়ে আমার ছেলেকে তোমার নিজের ছেলে বানিয়ে নেবে। কি? হ্যাঁ মহারাজ, আর রাজা হিরোনাস আসছে আপনার পিতাকে দেওয়া কথা পূরণ করতে। মানে আমাকে তার মেয়েকে বিয়ে করতে হবে? হ্যাঁ মহারাজ, আমি একজন রাজা, আমি চাইলেই না করতে পারি। এটা আপনার পিতার বানানো আইন। যদি আপনি অমান্য করেন তাহলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে এই প্রাসাদ থেকে। আপনি তখন আর রাজা থাকবেন না। এ কেমন কথা? এটাই নিয়ম মহারাজ। ওকে, তাহলে আমাকে একটু ভাবতে হবে এই বিষয়ে। আমি রাজ দরবার থেকে আমার শয়নকক্ষে চলে আসলাম। এই বিয়েটা আমাকে কি পেয়েছে? আমার কি বীর রাশি নাকি? না না, এই বিয়ে যেভাবে হোক আমাকে আটকাতে হবে। দেখি বইটাতে কি লেখা আছে। আমি বইটা খুললাম। কি, আবারও একটা চমক চলে আসলো তাই না? এত বিয়ে কিভাবে করবে তাই না? ভুলে যেও না, তুমি একজন রাজা। আর এটা কোনো এক রাজা আর এক রানীর সুখের গল্প না, এটা একটা ট্র্যাজেডি মূলক গল্প, যেখানে রাজাদের অনেক বউ হয়ে যায়। তাই তোমারও হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই আরো হতে পারে। এটা নিয়ে বেশি ভাবতে হবে না। যাক, আসল কথায় আসি। তোমার সাথে রাজা হিরোনাস তার ছোট মেয়ের বিয়ে দেবে,
অনেক সুন্দর তার ছোট মেয়ে, সাথে অনেক গুণবতীও। যদি হ্যাপি ফ্যামিলি বানাতে চাও তাহলে ওই মেয়ে তোমার জন্য পারফেক্ট। কিন্তু তুমি যে জন্য এসেছো তার কোনো কাজেই লাগবে না ওই মেয়ে। আমার দরকার তার বড় মেয়েকে। রাজাকে যখন বলবা তোমার বড় মেয়েকে বিয়ে করবে, তুমি রাজা মানা করবে, কিন্তু পরে রাজি হয়ে যাবে, কারণ সে বড় মেয়ের বিয়ে দিতে পারছে না কোথাও। আর একটা কথা, বিয়ে করলে মুখ দেখবে না কিন্তু আগে, পরে দেখবে, কারণ এটাও তোমার জন্য একটা সারপ্রাইজ। শালা, আমি নিজে আমাকে ফাঁসিয়ে দিছি। এসব কি হচ্ছে? আজই শুয়ে পড়লাম বইটার এক পাশে রেখে, আরামের ঘুম দিলাম একটা। একটু পরই মন্ত্রী আমাকে ডাক দিল। মহারাজ উঠুন, রাজা হিরোনাস চলে আসছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ মহারাজ। আমি গিয়ে সিংহাসনে বসলাম। আমার কাছে আসলেন মহারাজ হিরোনাস। ঘোড়ায় করে এসেছেন, সেটা আমি রাজ দরবারে ঢোকার সময় দেখতে পেয়েছি। আমার সামনে এসে দাঁড়ালেন রাজা। দেখলাম সবাই দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন। আমারও কি, আমি দাঁড়িয়ে গেলাম। হয়তো আমার থেকেও বড় শক্তিশালী রাজ্যের রাজা তিনি এখন। তোমাকে দেখে অনেক আনন্দিত হলাম। তোমার পিতা হয়তো এই দিনের জন্য অনেক অপেক্ষা করেছিলেন, কিন্তু তার ভাগ্য হয়তো এটা লেখা ছিল না। আমারও বয়স হয়ে গেছে, আমিও কবে চলে যাই না যাই তার আগে আমার মেয়েদের দায়িত্ব আমি কারো হাতে দিয়ে যেতে চাই। আপনি বিশ্রাম করুন মহারাজ হিরোনাস। হ্যাঁ, বিশ্রাম তো করবেই, তার আগে কথাগুলো পাকাপাকি করে ফেলে এখনই। কিসের কথা? আমি এই যে পালকিতে আমার দুটো মেয়ে, আমার ছোট মেয়ের সাথে তোমার বিয়ে হবে। আর আপনার বড় মেয়ের কি বিয়ে হয়ে গেছে? না, একটু লজ্জিতভাবে বললেন রাজা। তাহলে আপনি বড় মেয়েকে রেখে ছোট মেয়ের বিয়ে দিবেন কেন আমার সাথে? আমার বাবা যেহেতু বলেছেন তাই আমি রাজি আছি, তবে আমি আপনার ছোট মেয়েকে নয়, বড় মেয়েকে বিয়ে করব। না, এটা হয় না। আমি নিজ থেকে জেনে তোমাকে বিপদে ফেলতে চাই না। কোনো বিপদ না, আমি আপনার বড় মেয়েকে বিয়ে করব, এটাই ফাইনাল। হয়তো ফাইনাল মানে কি লোকটা বুঝেই নাই, এত বোঝানোর সময়ও নাই। কিছুক্ষণ মানা করার পর রাজা রাজি হয়ে গেলেন, কিন্তু আমি এখনো বুঝতে পারতেছি না মেয়েটার সমস্যা কি, যে কেউ বিয়ে করে না, আর রাজাও আমার সাথে বিয়ে দিবেন না মেয়েটার। সে যাই হোক, বউয়ের আদর অনেক মিস করতেছি এই সময়ে চলে আসার পর থেকে। একটাকে নিয়ে আসলেও কাজে দিত, কিন্তু এখন যখন ফ্রিতে রাজার সাথে রাজ্য সাথে বউও পাচ্ছি, এগুলো কি মিস করা যায়? অবশ্য মিস করা যায় না, তাই তো মিসও করব না, দেখা যাবে পরে কি হয়। রাজা হিরোনাস আমার কথা শুনে হয়তো অবাক হয়েছেন। অবাক হওয়ার কি আছে তা আমি বুঝতে পারতেছি না। কিভাবে বা বোঝাবো? এত আগের মানুষের মন মানসিকতা বোঝার ক্ষমতা আমার হয় নাই। আমি কোনো কথা আর বলছি না, সেও আর কথা বলছে না। এতক্ষণ খেয়াল করলাম একটা পালকি রাজদরবারে চলে আসছে, ভাবলাম হয়তো সেটাতেই দুইজন রাজকন্যা নিয়ে রাজা হিরোনাস আসছেন, কিন্তু পরক্ষণেই ভুল প্রমাণিত হলো। দেখলাম একটু পর আরেকটা পালকি আসলো। এটা আর প্রথমটার মতো নয়। দরবারে থাকা সব লোকই একটু ভয় পেয়ে গেল। ভয় পাওয়ারই কথা, কারণ প্রথম পালকিটা যেমন সুন্দর করে সাজানো হয়েছিল, এই পালকিটাও সুন্দর করে সাজানো হবে, এটাই ভেবেছিলাম। সাজানো আছে কিন্তু ভয়ঙ্কর সব নাক্স দিয়ে। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো প্রথম পালকিটা সাধারণত 4 জন লোক বহন করে নিয়ে এসেছে, কিন্তু পরেরটা একা একাই হাওয়ায় উড়ে এসেছে। অবাক তো এখানে হওয়ারই কথা। দরবারের প্রত্যেক মানুষই হালকা ভয় পেয়ে গেছে। ভয় তো পাওয়ারই কথা। ভিতরে হলিউড মুভিগুলোর মধ্যে যেমনে ডাইনির দেখায় তেমন কিছু একটা আছে। আমি বুঝতে পারলাম ভেতরে যে আছে হয়তো সে জাদুর অধিকারিণী, আর আমার ধারণা যদি ঠিক হয় তাহলে ভেতরে রাজা হিরোনাসের বড় মেয়ে রয়েছে। তো রাজা হারকিউমাস, তুমি মনে হয় হালকা ভয় পেয়ে গেলে। জি না মহারাজ হিরোনাস। আমি এজন্যই তোমাকে মানা করেছিলাম। আমার বড় মেয়ের রাজকুমারী রিদিতার উপরে জাদুকর হিগমার অভিশাপ পড়েছিল, তাই সে জাদুকরণী হয়ে গেছে। ও, রাজকুমারীর নামটা শুনে মনে হালকা আঘাত লাগলো আমার, কারণ আমার নিজের আপন বোনের নামও হৃদিতা। তাই তো তোমাকে আমার ছোট কন্যাকে বিয়ে করতে বলেছি। আমিও আপনাকে বলতেছি, আপনার বড় কন্যা যেমনই হোক, যত বিপজ্জনকই হোক, আমি তাকেই বিয়ে করব। আচ্ছা, যেটা আপনার ঠিক লাগে, আমার এতে কোনো সমস্যা নাই। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত?
তোমাকে আজই বিয়ে করতে হবে। কিন্তু মহারাজ, সেটা কিভাবে সম্ভব? আমাদের মহারাজের বিয়ে আজকেই হবে কেন, আয়োজন ছাড়াই? আমিও আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করাতে চেয়েছিলাম, তবে সেটা করাতে যদি আমার ছোট মেয়ের সাথে বিয়ে হতো। রিদিতা কখন কি করে ফেলে তার ঠিক নেই, তাই তো আজকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা আমি দিয়ে দিতে চাই। আচ্ছা, আমারও সমস্যা নাই। আমার কৌতূহল একদিক দিয়ে বেড়ে যাচ্ছে, কারণ মনে হচ্ছে জাদুকরণী বউ পাবো। যখন যা ইচ্ছে খেতে চাইবো জাদু দিয়ে বানিয়ে দিবে মুহূর্তেই। আদৌ কি এটা সম্ভব কিনা সেটা আমি জানি না, তবে বুঝতেছি সামনের অ্যাডভেঞ্চারগুলো আমার সেই রকম যাবে। এই জামানার নিয়মে আমার বিয়েটা হয়ে গেল, এখানে অন্য কোনো নিয়ম খাটাতে গেলে আমার গর্দান তো যাবেই। তবে অবাকের বিষয়, যাকে বিয়ে করলাম এখনো তাকে আমি দেখলামই না, বরং একবার দেখা হয়েছিল রাজার ছোট মেয়ের সাথে। মনে হয় কিছু বলতে চাইছিল, কিন্তু লজ্জায় কিছুই বলে নাই। কি আর বলবে, মেয়েটা মনে মনে কষ্ট পাইছে। থাক, ওর কষ্ট নিয়ে ভাবলে হয়তো কাহিনী উল্টে যাবে, তাই ওকে সাইডে রাখলাম। আমি আমার শাহী কক্ষে ঢুকলাম। একটু সুন্দরভাবেই সাজানো হয়েছে এই কক্ষটা। আজকে ভিতরে দেখলাম চুপচাপ বসিয়ে রাখা হয়েছে আমার সদ্য বিবাহিত বউটাকে। ভাবলাম একটু কথা বলে দেখি। হাই। নো রিপ্লাই। হাউ আর ইউ? এখনো নো রিপ্লাই। আপনি কি কানে শুনেন না কিছু? নো রিপ্লাই। আমি এবার একটু রেগে ওর হাতটা ধরতে যাব, এমন সময় কি হলো বুঝলাম না। আমি মনে হয় বিদ্যুতের ঝটকা খেলাম। রুমের দেয়ালে জোরে বাড়ি খেলাম, আমি অনেক জোরে বাড়ি খেলাম, তবে তেমন কিছুটা হলো না আমার। হয়তো সেটা জলপরীদের দানের জন্য। আমি অবাক হলাম, স্বামীকে কি কেউ এইভাবে আঘাত করে? কিন্তু বেশি অবাক হলাম ওর শক্তি দেখে। আমাকে এক ঝাটকায় ফেলে দিল, এটা খুবই অবাক করার বিষয়। দুঃখ লাগতেছিল, এখনো চেহারাটা দেখতে পারলাম না। মনে হয় সন্ন্যাসী হবে, তাই স্বামীকেও শরীরে হাত দিতে দিল না। আচ্ছা, দেখা যাবে, এর বদলাও আমি নিব, অনেক সুন্দর করে নিব। দেখো, মেয়েটা চুপচাপ শুয়ে পড়লো। আমাকে দূরে বসে থাকতে দেখে আমি আর এই মেয়ের কাছে যাচ্ছি না এখন, না হলে কারেন্টের শক দিয়ে আমাকে মেরে ফেলবে। আমি যেখানে পড়েছিলাম সেখানে ঘুমিয়ে গেলাম। সকালে উঠলাম, দেখে মনে হচ্ছিল কেউ আমার আশেপাশে ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করতেছিল, আর সেই ময়লা আমার গায়ে লাগতেছিল। আমি চোখ খোলার পর আমার চোখ চড়া গাছ। দেখলাম ঝাড়ু একটা একাই কাজ করতেছিল, একদম জাদুর সাহায্যে। আমি হাঁ করে তাকিয়েছিলাম, কোনো অদৃশ্য মানুষ আছে কিনা তা পরীক্ষা করার জন্য আমি ঝাড়ু আশেপাশে হাত দিয়ে থাপ্পড় দিতে লাগলাম। একদম বাচ্চার মতো করতেছিলাম, যে কেউ হেসে দিবে এটা দেখলে। এটাই স্বাভাবিক। বিজ্ঞানের জীবনে জাদুকে কয়জনে বিশ্বাস করে? আর সেই জাদু যদি চোখের সামনে ভেসে ওঠে তাহলে তো কৌতূহল বেশি হবেই। আমিও বিজ্ঞানের মাধ্যমে সমাধান করতে চাইলাম, কিন্তু কোনো বিজ্ঞানী এর সমাধান হয়তো দিতে পারবে না। দিলেও শেষে হয়তো বলবে এখানে জিন কিংবা আত্মার হাত রয়েছে। আমি জিনের জাদুগুলো দেখেছি, তাদের জাদুর মধ্যে আশ্চর্যজনক কিছু পাইনি। তাদের জাদু খুব সাধারণ। অমন সাধারণ জাদু আমার ভালো লাগতো না বলে আমি শিখিনি, কিন্তু আমার ব্ল্যাক ম্যাজিক শেখার অনেক ইচ্ছে। তবে একটা প্রশ্নও থাকে, সেটা হলো আমার নতুন বউটা কোন জাদু ব্যবহার করছে? সাদা জাদু হলে কি সে আমার উপরে অ্যাটাক করতো? হয়তো কালো জাদুই হবে। আচ্ছা, সেটা দেখা যাবে। আমি হুমড়ি খেয়ে বউটার কাছে গেলাম। ও যখন বাসর রাতে জাদু দিয়ে আঘাত করে কেমন লাগে এইটার অভিজ্ঞতা তো হয়েই গেল, তাই না? আমার পুরো কনফিডেন্স আছে আমার নিজের ওপর যে বেশিক্ষণ লাগবে না ওটাকে লাইনে আনতে। কি করবা সেটা তো তুমি জানোই। এরপরে তোমার আর এই বইয়ের দরকার পড়বে না। হ্যাঁ, অবশ্য তোমাকে নিজেকেই এই বইটাকে আবার লিখতে হবে। কার অনেক ইচ্ছা, আমার তো কষ্ট করে একটু লেখো, আর 2 মিনিটের মধ্যেই বড়সড় একটা চমক খাবে, এটা আমি বলে যাচ্ছি। আর হ্যাঁ, তোমার প্রশ্ন থাকতে পারে আমি পুরো কাহিনী কেন লিখিনি। সেটা লিখেও কোনো লাভ হবে না, কারণ এখনই তোমার বউ, মানে তো আমারও বউ, তাই না, সে এসে তার জাদু দিয়ে এই বইটাকে নষ্ট করে দিবে। যেটা ভাবলাম সেটাই হলো। আমার হাতের বই মুহূর্তের মধ্যে পুরে ছাই হয়ে গেল। আমি শুধু হাবলার মতো দাঁড়িয়ে রইলাম। পাশ ফিরে তাকালাম, দেখলাম একটা মেয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। মাত্র মনে হয় গোসল করে আসছে।
চুলগুলো ভেজা, লম্বায় আমার থেকে 4 ইঞ্চি ছোট হবে মনে হয়। চেহারাটা দেখে আমি হতবাক। আমি কাকে দেখছি? রিধি আমার সামনে। দুজনের নামে যেমন মিল, চেহারাটাও ঠিক একই রকম। আমার মাথা কাজ করতেছে না, এটা কিভাবে সম্ভব? আমি কল্পনা করতেছি না তো? মেয়েটা আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। এই বই কোথায় পেয়েছেন? মানে এই বই পেয়েছেন কোথায়? ওইটা আমার বাবার বই। আমাকে পাগল পেয়েছেন? ওইটা জাদু দিয়ে বানানো একটা বই। ওইটা আপনার বাবার কাছে কিভাবে আসছিল? কি জানি, ওইটা পড়লে নাকি জাদু শেখা যায়, তাই বাবা কোন জাদুঘরের কাছ থেকে নিয়েছিল। আমার তো অনেক আগে থেকে জাদু শেখার অনেক ইচ্ছা, তাই মন্ত্রী আমাকে দিল বইটা। মূর্খ, এটাও জানেন না? জাদুকরের আশীর্বাদ ছাড়া কখনো জাদু শেখা যায় না। আমি তো শুনলাম আপনি একজন জাদুকরিনী, তাহলে আপনি আমাকে আশীর্বাদ দিন। না, কখনো না। এ বিষয়ে কথা না বললে আমি খুশি হব। আর আমি বলে রাখি, আমাকে কখনো বিরক্ত করবেন না। আমাকে আমার মতো থাকতে দিয়েন। ওকে, সমস্যা নাই। আমি সেখান থেকে চলে আসলাম। কিভাবে বউদের সাইজ করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। বউদের হিংসা হয় বেশি, আর তারা স্বামীদের ভাগ কাউকে দিতে চায় না। এটা তো একটা চিরন্তন সত্য। তাই তো এখন মিশন রাজার ছোট মেয়ে, একটু লুতুপুতু করতে হবে ছোটটার সাথে। তাই এইটাকে দেখিয়ে দেখিয়ে তাহলেই কাজ শেষ। কাজে নেমে পড়তে হবে আজকে থেকেই। মাঝে মাঝে তো ভয়ই করে মেয়েটাকে দেখলে, গম্ভীর হয়ে বসে থেকে। কারোর সাথে মনে হয় বেশি কথা বলে না মেয়েটা। এরকম মানুষেরাই বেশি ভয়ানক হয়, কখন কি করে বসে তার কোনো ঠিক ঠিকানা পাওয়া যায় না। আমার মনে হচ্ছে আজকের দিনটা ভালো যাবে না, কারণ রাতই যা কেটেছে। আমি চলে আসলাম আমার শাহী গোসলখানায়। গোসলটা শেষ করেই আমার কক্ষতে ঢুকতে যাব, তখন রুমের বাইরে দেখলাম দাঁড়িয়ে আছে রাজার ছোট্ট মেয়ে, আর সাথে মনে হয় ওদের দাসী হবে দুইজন। আমাকে দেখেই ওরা সবাই মাথা নিচু করলো। বউ তো এমন হওয়া দরকার, স্বামী দেখলে মাথা নিচু করে সব কথা শুনবে। অমন ডাইনি বউ কয়জন পায় যে কিনা বাসর রাতেই স্বামীর ফালুদা বানিয়ে দেয়? আমি ভেতরে ঢুকতে চাচ্ছিলাম, তখন রাজার ছোট মেয়ে বলে উঠলো, ভিতরে যাবেন না মহারাজ হারকিউমাস। আমার রুম, আমি ভিতরে যাব না তো কে যাবে? ভিতরে আপু সাজতেছে। এখন আপনি ভিতরে গেলে আপু রেগে যাবে। আপনি অন্য একটা কক্ষে গেলে ভালো হবে। দূর, আমি মেয়েটার কথা না শুনি ভিতরে ঢুকলাম। ভেতরে ঢুকার পরই আশ্চর্য হলাম, কারণ হৃদিতা বসেছিল বিছানার উপরে। এ তো আগে আয়না না থাকাটাই কথা, কিন্তু ও জাদু দিয়ে সামনে আয়না বানিয়ে নিয়েছে। চিরুনির মতো কিছু একটা একা একাই ওর মাথার চুলগুলো ঠিক করে দিচ্ছে, আর ও বসে বসে কি যেন একটা পড়তেছিল। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম ওর দিকে, বেশ আগ্রহ নিয়ে তাকিয়েছিলাম কি করছে ও। হঠাৎ মেয়েটার চোখ খুলে আমার দিকে তাকালো। পুরো সাদা হয়ে গেছে ওর চোখ দুটো। মনে হয় আমাকে এভাবে রুমের মধ্যে আশা করে নিও। অদ্ভুত করার বিষয় হলো আরও, কারণ ওর চুলগুলো আস্তে আস্তে সাদা হয়ে গেল। মনে হয় কিছু একটা করেছে ও। সেগুলো হাওয়ায় উঠতে লাগলো। আমি এখন অনেকটা ভয় পেয়ে গেলাম। আমি আর সাহস করে দাঁড়ালাম না, কারণ দাঁড়ালে আমার 12টা বাজিয়ে দিত। আমি দৌড়ে বাইরে আসলাম। কি হয়েছে মহারাজ? আপু কি কিছু করেছে? না, কি করবে? কিছুই করার আগেই আমি চলে আসলাম। ও আচ্ছা, আপনার নাম কি? রিনিতা। ও আচ্ছা, রিনিতা। বলতে পারবেন আপনার বোনের চোখ আর চুলগুলো সাদা হয়ে গেল কেন? আপু ছোট থেকেই একা থাকতে পছন্দ করেন, কখনো কারোর সঙ্গ পছন্দ করতো না। এমনকি আমি পাশে থাকলেও আমাকে তাড়িয়ে দিত। আর আপু যখন জাদুকরের অভিশাপে অভিশপ্ত হলো, তারপর থেকে বেশি রেগে গেলে আপুর চোখ আর চুল সাদা হয়ে যায়। যাক বাবা, তাহলে অনেকবার বেঁচে গেছি। কিছু বলবেন? না, কিছু বলিনি। আমাদের এখানে থাকা হয়তো ঠিক হবে না। আপু রেগে গেছেন অনেক। হায় রে কপাল, আপনার বাবার কথা মতো আপনাকে বিয়ে করলে ভালো হতো। আপনার মতো মেয়ে কি হয় বলুন? তবে আমার জাদুকরণী অনেক পছন্দ। ভাবতেছি আপনাকে বিয়ে করে আপনাকে আপনার বোনের থেকেও বড় একজন জাদুকরণী বানাবো। আমি অনেকটা জোরে বললাম কথাটা। কি? অবাক হলেন মনে হয়?
একজন বউ থাকতে পারে রাজার, এমন তো কোনো কথা না। রাজা চাইলে আরো অনেক বিয়ে করতে পারবে। আর তাছাড়া আপাতত তো আমি আপনাদের অর্ধেক সম্পত্তির মালিক হলাম। আপনাকেও বিয়ে করলে আপনার বাবার পুরো সাম্রাজ্য আমার হবে। সেটা রাজা হব আমি, আর রানী হবেন আপনি। আর আপনার বোন তো একা একা থাকতেই ভালোবাসে, তার জন্য একটা ভয়ানক প্রাসাদ বানিয়ে দিব। মেয়েটা কোনো কথা না বলেই ওর সাথে থাকা দাসী দুটোকে নিয়েও চলে গেল। দেখে বোঝা যায় কত নিষ্পাপ একটা মেয়ে। শালার, কেন যে বইয়ের কথা শুনলাম, মনে হয় আমি মদ খেয়ে লিখেছিলাম বইটা। কি দেখে নিজের বোনের চেহারার মেয়েটাকে আমি বিয়ে করলাম বুঝলাম না। আমার তো মনে মনে খুব অসহায় লাগছে এখন, কিন্তু কি করার, বোনের চেহারা হলেও তো বোন নয় এটা, আমাকে মেনে নিতে হবে। আমি রিনিতার সাথে কথাগুলো একটু জোরে জোরে বলেছিলাম, যেটা হয়তো আমার বউটার কানে ঠিক হয়ে গেছে। হিংসা তো একটু হবেই, না হলেও আমাকে অন্য রাস্তা দেখতে হবে। কিছুক্ষণ পরে আমি রুমে ঢুকলাম, মনে হয় এখন ঝড় শান্ত হয়ে গেছে। কোনো কথা বলছে না, একটা বই পড়েছে আর আপেলের একটা ঝুড়ি নিয়ে বসে আছে, একটা করে আপেল খাচ্ছে আর বইয়ের পাতা উল্টাচ্ছে। এখানেও জাদুর ব্যবহার করছে, কারণ হাত দিয়ে বই উল্টাচ্ছে না, বরং একা একাই পৃষ্ঠাগুলো উল্টাচ্ছে। এবার আমি ভয় পেলাম না, বরং আমি ওর পাশে গিয়ে বসলাম। কিছুই বললো না ও। আমার আবার খুব খিদে পেয়েছে, আপেলটা দেখে লোভ সামলাতে পারলাম না। একটা আপেল আমি ঝুড়ি থেকে উঠালাম, সেইটা খেতে যাবো, এমন সময় আমার হাতে থাপ্পড় মেরে ফেলে দিল আপেলটা। কি হলো, আপনার আপেলও কি হাত দেওয়া যাবে না? শুধু জাদুর ক্ষমতা আছে যাদের, তারাই এই আপেল খেতে পারবে। তাছাড়া সাধারণ মানুষ খেলে মারা যাবে। আপনার তো দেখি আমার জন্য মায়া আছে, একদিনে কি ভালোবেসে ফেললেন আমায়? আমি লুচ্চা মার্কা হাসি দিয়ে বললাম। মেয়েটা এবার রেগে গেল, আপেল একটা ধরে আমার মুখে পড়ে দিচ্ছে। দেখলাম ওর চোখ আরো সাদা হয়ে যাচ্ছে। মারে, কেউ আমার বাঁচা, এই মেয়ে আমাকে আপেল খাইয়ে মেরে ফেলবে, আমি মরতে চাই না। মেয়েটা আমার দিকে এগিয়ে আসছিল আপেল নিয়ে, আমি এবার দৌড় দিয়ে গেলাম, কিন্তু পারলাম না। জাদু দিয়ে আমাকে আটকে রাখছে মেয়েটা, আমি উঠতেই পারলাম না। আমার মুখের দিকে ধরলো আপেলটা। আমি খেতে চাইলাম না, কারণ আমিও তো সাধারণ মানুষ, খেলে আমার কাজ শেষ। আপেলটা আমাকে খাইয়ে দিল, কিন্তু অবাক করা বিষয় কিছুই হলো না আমার। আপেলে আমি অন্যরকম একটা স্বাদ পেলাম, কেমন একটা টক টক স্বাদ। আপেল তো টক কেন? রিদিতা জোরে বলল। এটা সম্ভব কি করে? হঠাৎই মেয়েটার চোখ আবার আগের মতো ফিরে আসলো, আর মেয়েটা মনে হলো বেহুশ হয়ে গেল। আমার এমন মনে হচ্ছিল এতক্ষণ কিছু একটা জিনিস ওকে কন্ট্রোল করছিল, কিংবা হয়তো ওর প্রতিরক্ষা করে জিনিসটা, কিন্তু যেটাই হবে হয়তো ভয়ানক কিছু একটা হবে। আমি পানি নিয়ে আসলাম, পানি মারলাম ওর মুখে, ওর জ্ঞান ফিরে আসলো। আপনি ওইটা কিভাবে করলেন? কোনটা? এই যে আপেলটা খেলেন, কিভাবে? শুধু শুধু ভয় দেখালেন। সাধারণ আপেল ছিল, কিন্তু মনে হয় পচে গিয়েছিল, একটু টক টক লাগলো। এই আপেল জাদুকর না হলে খেতে পারবেন না। এটা খেতে হলে সাধারণ একটা জাদুও আপনাকে জানতে হবে। যদি আপনার মাথায় কোনো জাদুই না থাকে, তাহলে এটা বিষের কাজ করবে। আমার অনেক দাসী এটা খেয়ে সাথে সাথেই মারা গিয়েছে। আপনি কেন খান এই আপেল? এটা খেলে জাদুর ক্ষমতা বৃদ্ধি পায়। ও, সবসময় একা থাকতে পছন্দ করেন কেন আপনি? এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, প্লিজ আমাকে জিজ্ঞেস করবেন না। আর দয়া করে আমার সাথে আসবেন না আপনি। কেন? সেটাও বলতে চাই না আমি। আপনার নিজের ভালো চাইলে আমার কাছে আসবেন না আপনি। আচ্ছা। সবচেয়ে বড় ভুল করেছেন আপনি, আমার ছোট বোনকে বিয়ে না করে আমাকে বিয়ে করে। এটাই আমার নিয়তে লেখা ছিল। এর ফল থেকে বাঁচতে চাইলে আপনাকে আর আমাকে আলাদা করে থাকতে হবে। কিন্তু কেন সেটা তো বলেন। আর কিছু বলতে দিল না মেয়েটা আমাকে। কি একটা মন্ত্র পড়ে ফু দিল, সাথে সাথে আমি উড়ে রুমের বাইরে চলে আসলাম। দরজা একা একাই বন্ধ হয়ে গেল। সব হয়ে গেল কিছু মুহূর্তে। আমার উত্তেজনা বেশি বেড়ে যাচ্ছে। আমি এভাবে চলতে পারবো না বেশিক্ষণ। আমাকে জানতেই হবে কি রহস্য এর মাঝে। কিছু একটা তো আছে এর মধ্যে। এই রহস্য বের না করলে আমি শান্ত হব না। দেখলাম মন্ত্রী আমাকে নিতে এলেন। মহারাজ হিরোনাস নাকি আমার জন্য খাবারের টেবিলে অপেক্ষা করছেন। আমিও চলে গেলাম।
আজকে খাবারের অভাব নেই, পুরো টেবিল ভরাই খাবার। আমি আর রাজা খাওয়া শুরু করলাম। মহারাজ, একটা কথা বলুন তো, বলো রাজা হারকিউমাস, আপনার মেয়ের চোখ আর চুল সাদা হয়ে যায় কেন? বিষয়টা কি না জানলে হয় না? না মহারাজ, বলুন আমাকে। তোমাকে তো বলেছিলাম ওর উপরে জাদুকর হিগমার অভিশাপ পড়েছে। ওর 20 বছর পূর্ণ হলেই ও একজন শক্তিশালী জাদুকরনী হয়ে যাবে, আর তখন ওই জাদুকর হিগমা এসে ওকে বিয়ে করবে। জাদুকর হিগমার ভয়ে আজ পর্যন্ত কোনো যুবক আমার বড় মেয়েকে বিয়ে করতে সাহস পায়নি। আমি তো ওকে বিয়ে দিতে চাই, কিন্তু কেউ রাজি হয় না। হিগমা ওর জাদু শক্তিশালী একটা মন্ত্রী দিয়ে হৃদিতার শরীরে প্রয়োগ করেছে, যেটার একমাত্র অদৃশ্য ছায়া মানব সব সময় ওর প্রতিরক্ষায় থাকে। কোনো পুরুষ মানুষকে স্পর্শ করতে দেয় না ওর শরীরে, আর যদি কেউ ভুলেও স্পর্শ করে ফেলে তাহলে হিগমা এসে তাকে মূর্তি কিংবা আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়। রাজার কথা শুনে আমার নিজেরই গলা শুকিয়ে যাচ্ছে। শালার জাদুকর যদি এত শক্তিশালী হয়, তাহলে এইসবের বংশধরগুলোকে কেন দেখলাম আমাদের আমলে? হয়তো তারা জাদু ভুলে গেছে। এটাও হতে পারে, আপেল তো সব জায়গায় জন্মায় না, তাই তারা তাদের জাদু বৃদ্ধি করতে পারে নাই। আমি এখনই তালাক দিব এই মাইয়ারে, আমার বউ লাগবো না। আমি বিশাল একটা এলিয়েনের হাতে পরাজিত হয়ে এখানে আসছি, আমার কাছে ত্রিশূলটাও এখন আর নাই। আমি কিভাবে একটা জাদুকরের সাথে লড়াই করব, যে কিনা মানুষকে মূর্তি বানিয়ে দেয়? আমি বড়সড় একটা চিন্তায় পড়ে গেলাম। সব জায়গায় কি আমাকে যুদ্ধ করতে হবে? এই যুদ্ধ ছাড়া কি রাজাদের শান্তির জীবন হয় না? কোথায় ভাবলাম রাজা হয়ে রানীদের নিয়ে সুখে থাকবো, বরং আমাকে এখন পালিয়ে বেড়াতে হচ্ছে। সিংহাসনে বসেছিলাম আমি, আমার পাশে অতিথি সিংহাসনে বসে আছে রাজা হিরোনাস। হঠাৎ সেনাপতি চলে আসলো। মহারাজ, পাশের রাজ্যের সমুদ্রে একটা বিশাল ভয়ানক পানি দেখা দিয়েছে, যেটা সব নৌকা ধ্বংস করে দিচ্ছে। মাঝে মাঝে তীরের কাছে এসে মানুষদের উপরে হামলা চালাচ্ছে। সমুদ্রে? জি মহারাজ। দেখতে কেমন প্রাণীটা? এখনো কেউ ভালো করে দেখে নাই প্রাণীটাকে, তবে হাতির চেয়েও বিশাল দেহী হবে প্রাণীটা। ও, শুনেছি ওর 8টার মতো হাত রয়েছে। ও এত বিশাল ভয়ঙ্কর প্রাণী। সেনাপতি কিসের কথা বলতেছে সেটা আমি বুঝে গেছি। অক্টোপাসের কথা বলতেছিল, কিন্তু অক্টোপাস তো সাধারণত এত বড় হয় না। তাহলে নিশ্চয়ই এটা জলপরীর রক্ষিত সেই বিশাল অক্টোপাসের মধ্যে একটা। তাহলে এখানেও জলপরী রয়েছে? আমার তো ভাবতে অবাক লাগছে যে জলপরী এখানেও রয়েছে। পাতালপুরী তো এখনো সৃষ্টি হয় নাই, কারণ রাজা হারকিউমাস মানে আমার এখান থেকে হারিয়ে যাওয়ার পরই আন্ডারগ্রাউন্ড সৃষ্টি হবে। তবে কি আকাশপুরী রয়েছে এখনো? হ্যাঁ, যদি পাতালপুরী থাকে তাহলে আকাশপুরীও থাকবে। আমার একটু পানিতে নামতে খুব মন চাচ্ছে। জলপরীদের শক্তি আর ক্ষমতা শরীরে আসার পর থেকে শুধু পানি পিপাসা জাগে। এই পিপাসা পানি পান করলে মিটে না, পানিতে শরীর ডুবালে মিটে। মহারাজ, পাশের রাজ্যের রাজা কিলোরা এই প্রাণীটার বিরুদ্ধে কিছু করতে পারতেছে না। তার শত শত বাণিজ্যবাহী নৌকা ডুবিয়ে দিয়েছে এই প্রাণীটা। এখন তিনি আমাদের সাহায্য চাচ্ছে। এটা জেনো যে 4 বার তারা আমাদের উপরে হামলা চালিয়েছে, তারপরেও আমরা তাদের সাহায্য করব। মন্ত্রী। জি মহারাজ। রাজা কিলোরা আমাদের রাজ্যে হামলা করেছেন, তাহলে আমরা কেন তাদের রাজ্যে হামলা করিনি? আপনার পিতা এই যুদ্ধে একদমই পছন্দ করতেন না। উনি কোনো সময় স্বেচ্ছায় যুদ্ধের জন্য সৈনিক বানায়নি। এই যে যত সৈনিক দেখতে পাচ্ছেন, সবাই রাজ্যের আত্মরক্ষার জন্য। সব নিয়ম তো বেশি দিন চলে না, এভাবে সৈনিকরা তো ভুলেই যাবে তারা যোদ্ধা। তাহলে কি করতে চাচ্ছেন? সেনাপতি আর সেনা কমান্ডার গণ, আপনারা আপনাদের সৈনিকদের প্রস্তুত করেন। অনেক হয়েছে, এবার আমরা যুদ্ধ ঘোষণা করব তাদের বিরুদ্ধে। মহারাজ, এটা কি ঠিক হবে? যা বলেছি সেটাই করুন। জি মহারাজ। যাক, কিছু অ্যাকশন তো করতে পারবো। আমি মন্ত্রীকে বললাম, একটা সংবাদ রাজা কিলোরার কাছে পাঠিয়ে দিন। মহামন্ত্রী। কি সংবাদ? বলুন রাজা হারকিউমাস তাদের সাহায্য করতে প্রস্তুত। জি মহারাজ। আমি চুপ করে বসেছিলাম, তখন রাজা হিরোনাস বলে উঠল, তোমার চালটা আমি ঠিকই বুঝতে পেরেছি। তোমার বাবার জন্য আমিও কোনো রাজ্য যুদ্ধ করতে পারতাম না, কিন্তু তুমি একদম তার থেকে আলাদা। যদি আমার সৈন্যদের তোমার প্রয়োজন হয় তাহলে নিতে পারো। মানুষের সাথে যুদ্ধের জন্য এত কিছু করতে হয় না, শুধু তাদের একটু ভয় দেখাতে পারলেই হয়। কি করে ভয় দেখাবা?
সেটা দেখতে থাকুন। সিংহাসন থেকে আমি চলে আসলাম আমার কক্ষে। দেখলাম দুই বোন বসে আছে। রিনিতা ও বোনের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভই হচ্ছে না। বড়টা কথাই বলে না, মাঝে মাঝে ধমক দেয়, কিন্তু রিনিতা তাতে কোনো ভয় পায় না। আমি রুমে ঢোকার পরই ছোটটা রুম থেকে চলে গেল বাইরে। আপনাকে বলেছিলাম এক রুমে থাকা আপনার জন্য ভালো হবে না। আপনি চলে যান এখান থেকে। আপনার মনে হয় আমার জন্য চিন্তা হচ্ছে? চিন্তা হবে কেন? এই যে আপনার আশেপাশে থাকলে কিংবা আপনাকে স্পর্শ করলে হিগমা এসে আমাকে পাথর করে দিবে, আর আপনি সেটা চান না। আমি কিছুই জানি না। কেন? আপনিও তো জাদু জানেন। জাদু দিয়ে আমাকে পাথর থেকে আবার মানুষ বানাবেন। বুঝতে পেরেছি, আমার জন্য পড়তেছে আপনার। ভালোবেসে ফেলছেন? আজব। তাহলে কি হিগমার প্রেমে পড়ছেন? আমি কোনো কথাই বলতে চাই না। আমিও আর জ্বালালাম না ওকে। এদিকে রাত ঘনিয়ে আসলো। আজকে খুব ইচ্ছে করছে একটু সমুদ্রে নিজের আধিপত্য দেখাতে, কিন্তু আমার কাছে তো ওরার মতো কোনো শক্তি নেই, আর সবার চোখের আড়ালে তো যাওয়া অসম্ভব। কিন্তু যাব কিভাবে? আচ্ছা, আপনার জাদুর ক্ষমতা কেমন? মানে আমাকে উড়িয়ে পাশের সাগরে ফেলতে পারবেন? সাগরে গিয়ে কি করবেন? তার মানে আপনার সে ক্ষমতা নেই, শুধু হালকা পাতলা জিনিস উড়াতে পারেন? কি? যাক, রেগে গেছে। ভাগ্য ভালো পাথরের দেয়াল ভেঙে পাঠায়নি, জানালা দিয়ে উড়িয়ে দিয়েছে। মনে হলো আমি একটা বল আর কেউ আমাকে ছুঁড়ে মারলো। আমি কুচিমুচি হয়ে পড়লাম গিয়ে সমুদ্রের পানিতে। বুঝতে পারলাম অনেক শক্তি আছে তার। আমি ইচ্ছা মতো সাঁতার কাটতেছিলাম, এমন সময় নারী কণ্ঠে শুনতে পেলাম। প্রথমে ভয় পেয়ে গেলাম যে কোনো জলপরি তো আসলো না। পরে দেখলাম কিছু একটা উঠতেছিল, মনে হলো একটা আকাশপরি, কিন্তু ডানা ছাড়া কিভাবে উঠছে মেয়েটা, সেটা আমার মাথায় ঢুকতেছে না কোনোভাবেই। পরক্ষণে দেখলাম মেয়েটা হৃদিতা। ও উঠতে পারে, এটা আগে জানলে ভালোই হতো। চালাকি করে ওকে ধরে আসতে পারতাম এখানে। হুদাই বলের মতো উড়ে এসেছি। মনে হয় এত রাতে আমাকে এভাবে উড়তে দেখে কেউ উড়োজাহাজের মডেল করেছিল, আর সেটাই আমাদের বর্তমান সময়ের প্লেনের মূল নকশা। তাহলে প্লেনের জনক তো আমাকে দেওয়া উচিত ছিল, সেটা কেন দিল না বুঝলামই না। এত দূরে উড়ে আসলেন, তাও কিছুই হলো না আপনার? দেখতে হবে না, জাদুকরিনীর স্বামী আমি। সত্যি করে বলুন তো, আপনি কে? আমি আপনার ভিতরে অন্যরকম কিছু একটা বোধ করি। অনেক শক্তিশালী কিছু একটা বোধ করি। আমি আপনার মধ্যে। আমি তো সাধারণ একজন মানুষ, তবে সাধারণ মানুষের থেকে একটু বেশি কিছু করতে পারি। মানে? চলুন দেখাচ্ছি। আমি সমুদ্রের তীরে বসলাম, আর হৃদিতা হাওয়ায় বসে আছে। হয়তো ময়লা লাগবে না গায়ে। আমি তো শরীরে পানি লাগিয়ে বসে আছি। আজ সেই লাগতেছে আমার। যদি জলমানবদের মতো আমারও লেজ হতো তাহলে আরো ভালো লাগতো মনে হয়। আমি পানিতে একটা হাত দিলাম, চোখটা বন্ধ করলাম। আশেপাশে যত প্রাণী আছে সবগুলোকে আমি অনুভব করতে লাগলাম, সবগুলোকে আমার দিলে ডাকতে লাগলাম। সব প্রাণীগুলো আমার ডাকে সাড়া দিল। কিছুক্ষণের মধ্যেই পানির হাজার হাজার প্রাণী আমার সামনে চলে আসলো। সেখানে ছিল অনেক অজানা প্রাণীও, যারা আমাদের সময়ের অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে। আমি সবগুলোকে দেখে অবাকই হলাম, কিন্তু সবচেয়ে বেশি অবাক হলাম আমি হৃদিতার কাণ্ড দেখে। আমি যা দেখেছি তার কিছুই দেখে নাই, এটা বুঝতে পারলাম ওর মুখ দেখে। আগেকার মানুষ দেখবে কি করে? পানির নিচে কি আর এরা কখনো গিয়েছে? এসব কি পানির নিচের প্রাণী? হ্যাঁ। এদের আপনি ডাকলেন কি করে? এটাই আমার ক্ষমতা। আমি বুঝতে পেরেছি। আপনি আপেলটা খাওয়ার পরও কিছু হলো না কেন, কারণ আপনিও একজন জাদুকর। আমি আর জাদুকর? হ্যাঁ, পানি জাদুকর। এটা আমি একটা জাদুর বইয়ে পড়েছিলাম। একজন আসবে যে পানির জাদু জানবে। তার মানে আমাকে নিয়ে ভবিষ্যৎ বাণী করা হয়েছিল? হ্যাঁ। আচ্ছা বাদ দিন, এক এক করে পরিচয় করিয়ে দিই এদের সাথে। আমি এক এক করে পরিচয় করিয়ে দিতে লাগলাম। ডলফিনকে দেখিয়ে হৃদিতা বলল, এটা কি? এইটা ডলফিন, অনেক বন্ধুসুলভ একটা প্রাণী। জানেন আমরা কি করি এটাকে দিয়ে? কি করেন? আমরা এর উপরে বসে ভ্রমণ করি। আমি বসলাম একটা ডলফিনের উপরে। বসলে কিছু বলে না এরা? কি বলবে? আমি তো এদের রাজা। আপনি বসেন, অনেক মজা পাবেন। না, আমার ভয় করে। জাদুকরিনীর আবার ভয়? হৃদিতা একটা ডলফিনের উপরে বসলো,
কিন্তু সেখান থেকে পড়ে গেল কিছুটা ভয়ে। হয়তো মেয়েটা সাঁতার কাটতে জানে না, দেখলাম ডুবে যাচ্ছিল। আমি ধরতে চাইছিলাম না, তাও ধরতে হলো। ধরে আমার পিছনে বসিয়ে দিলাম ওকে। কি হলো, ডুবে যাচ্ছিলেন যে? আমাদের জাদু পানিতে নষ্ট হয়ে যায়। কি? হ্যাঁ, তাই তো আমাকে ধরতে পারলেন। আগে বলবেন তো, তাহলে তো পানির সাম্রাজ্য বানিয়ে দিতাম। মানে? থাক, এত মানে মানে করতে হবে না আপনার। আপনি তো পরে গেলেন, এখন শক্ত করে আমাকে জড়িয়ে ধরেন, আমি দেখাচ্ছি কিভাবে ঘুরতে হয় ডলফিনে। হুম। এই তো মজা। বউ লাইনে চলে আসছে, আর হিগমাকে কিভাবে সারপ্রাইজ করতে হবে বুঝতে পারছি আমি। পানি তো প্রথম থেকেই আমার অস্ত্র, এখানেও সেটা ব্যবহার করতে হবে, না হলে হচ্ছে না। ডলফিনের সফরটা ভালোই কাটলো, কারণ অহংকারী বউটা যাকে আমাকে ধরতে গিয়ে শখ খেয়েছিলাম, সেই শখ করে আমাকে জড়িয়ে ধরে বসে আছে। খুব ভালোই লাগতেছিল, মনে কেমন জানি একটা ফুরফুরি পেলাম আমি। কেমন ফুরফুরি বুঝলাম না, তবে চাঁদের নিচে এভাবে ডলফিনের পিঠে বসে সফর করতে বেশি ভালো লাগছিল না। আরও বড় কিছু করতে লাগবে, যেটাই শুধু বসতে না, দাঁড়াতেও পারবো, এমনকি ঘুমাতেও পারবো শুয়ে। এমন কিছু একটা তো মনে হয় তিমি আমাদের দিতে পারবে। আমি ডলফিনে বসা অবস্থায় আমার হাত আবার পানিতে দিয়ে অনুভব করতে লাগলাম আশেপাশে তিমি আছে কিনা। হয়তো এটা তিমির বাচ্চার দেওয়ার সময়, তাই একটাকেও পেলাম না। কিন্তু আজব একটা, আশেপাশে আমি তিমির থেকেও বড় একটা শক্তিশালী কিছু অনুভব করলাম, অনেক শক্তিশালী কিছু একটা। আমি সেটাকে রাখতে চাইলাম, কিন্তু কেন জানি ওর শক্তির সাথে আমি পেরে উঠতে পারলাম না। চোখ খুলতে হলো আমার, আমি একটু নড়ে উঠলাম, আবার চেষ্টা করতে চাইলাম। এবার দেখি এদিকে আসছিল জিনিসটা, আমি ওটার সঠিক আকার ধারণা করতে পারলাম না। জিনিসটা কি হবে আমি বুঝে উঠতে পারলাম না। আপনি প্রাসাদে ফিরে যান। কেন? আপনি যাবেন না? না, কিছু একটা ভয়ানক জিনিস রয়েছে যেটা আমাকে দেখতে হবে। আপনি ফিরে যান। রীতিতাকে আমি ডাঙায় দিয়ে দিলাম, ও কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর ওর জাদু দিয়ে উড়ে চলে গেল প্রাসাদে। আমি ওর দিকে ফোকাস করলাম না, আমার মূল ফোকাসে রয়েছে পানির ওই বিশাল জিনিসটার ওপরে। যেহেতু পানির, তাই আমার কোনো ভয় নেই, কিন্তু ভয় লাগতেছে জিনিসটাকে আমি কাবু করতে পারলাম না। বিষয়টা খুবই আশ্চর্যের। আমি আবারও চেষ্টা করলাম জিনিসটাকে কাবু করার জন্য, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। উল্টো আমার দিকে তেড়ে আসছে জিনিসটা, আস্তে আস্তে অনেক কাছে চলে আসছে। আমি এবার জিনিসটাকে ভালো করে অনুভব করতে পারলাম। এটা একটা বিশাল দেহি অক্টোপাস, যার চোখ লাল হয়ে আছে। আমার এবার অনেকটা ভয় হতে লাগলো, কারণ সেনাপতি তো এটার কথা বলেছিল। আমি তো আগে না জেনে এটাকে পোষ মানানোর কথা ভেবে নিয়েছিলাম, কিন্তু এটা তো কিছুতেই কাবু হচ্ছে না, উল্টো আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। আমি কিছুই বুঝতে পারলাম না কি করব। আমার কি দৌড় দেওয়া ঠিক হবে কিনা, এখানে দাঁড়িয়ে দেখব কি হয়।